বিষয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় পর্ব 5 আঞ্চলিক ভূগোলের রেডিমেড বস্ত্রশিল্প এবং পাটশিল্প। দেখো, রেডিমেড বস্ত্রশিল্প প্রথমে দেখো কি বলছে। পোশাক হলো একটি সংস্কৃতির প্রতিরূপ। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সংস্কৃতির এবং অবস্থার পরিচয় পাওয়া যায় কোথা থেকে? তার বিভিন্ন পোশাকের বৈশিষ্ট্য দেখে। পোশাকের এবং পরিধানের পছন্দ মানুষের জীবনে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, আর এই পরিবর্তনের সাথে সাথে সামঞ্জস্য রেখে রেডিমেড বস্ত্রশিল্পের চাহিদাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং দেখা যাচ্ছে বিশ্বের বহু দেশেরই অর্থনীতিতে রেডিমেড বস্ত্রশিল্প এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদেশি মুদ্রা অর্জনে এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও এই শিল্প নানাভাবে সাহায্য করছে। এবার দেখো অনুকূল পরিবেশ কি কি, যেটা কিনা রেডিমেড বস্ত্রশিল্প স্থাপনে সাহায্য করবে। যেমন প্রথমটা হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা, তারপরটা কি বলছে শ্রমিকের আধিক্য, তারপরে কি উন্নত পরিবহন ব্যবস্থা এবং লাস্ট চাহিদা। এই পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো কাঁচামালের সহজলভ্যতা। শিল্পের প্রধান কাঁচামাল কি? তুলো, তাই তো। তাই প্রায় 80% রেডিমেড বস্ত্র কারখানা যে কোনো দেশের তুলা উৎপাদক অঞ্চলেই গড়ে ওঠে, মানে যেখানে তুলোটা পাওয়া যাচ্ছে সেখানেই ম্যাক্সিমাম গড়ে ওঠে। আমাদের ভারতের নাগপুর, সোলাপুর, আহমেদাবাদ, কোয়েম্বাটুর, ইন্দোরে তুলার সহজলভ্যতার কারণে প্রচুর সংখ্যায় রেডিমেড বস্ত্র কারখানা গড়ে উঠেছে। ঠিক আছে, আর কি রয়েছে এখানে? শ্রমিকের আধিক্য রয়েছে। অবশ্যই তুলা চাষ থেকে শুরু করে তার সংগ্রহ করা এবং তারপরে সেটার থেকে সেলাই করা, বুনন করা, কাটিং, নকশা করা, ভাঁজ করা, প্যাকিং, অনেক কাজ। এই সমস্ত কাজের জন্য দরকার হাতে নাতে প্রচুর দক্ষ শ্রমিকের। ঠিক আছে, আর 3 নম্বর পয়েন্ট কি? উন্নত পরিবহন ব্যবস্থা। অবশ্যই তুলাটাকে আমদানি করতে হবে বা রপ্তানি করতে হবে, সেই সমস্ত উৎপাদিত দ্রব্য মানে যে সমস্ত বস্ত্রগুলো তৈরি হলো সেগুলো, তার জন্য ভালো পরিবহন ব্যবস্থার খুব প্রয়োজন। আর কি? চাহিদা। রেডিমেড বস্ত্রশিল্পের উৎপাদিত বস্ত্রগুলো আছে সেগুলোর যথাযথ বিক্রির জন্য বাজারে তার চাহিদা থাকাটাও খুব প্রয়োজনীয়। ঠিক আছে, নেক্সট দেখো বিশ্বের রেডিমেড বস্ত্র উৎপাদনকারী প্রধান প্রধান দেশগুলো কি কি দেখাচ্ছে। চীন, বাংলাদেশ এবং হংকং। আর কি রয়েছে? ভারতবর্ষ রয়েছে। চারটা দেখো, ভারতবর্ষটা একটু পরে পড়ছি। দেখো চীন কি বলছে। চীন হলো শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে এই সমস্ত দেশের মধ্যে, বিশ্বের মধ্যে রেকর্ড করেছে। আর 50% বা তারও বেশি স্থান দখল করে রেখেছে এই দেশটি। তার মানে অসংখ্য হয়, এখানে বহু সংখ্যক মানুষ এই রেডিমেড বস্ত্র তৈরি করতে নিযুক্ত রয়েছেন এবং এই দেশের কিছু কিছু অঞ্চল আছে সেখানে এই কারখানাগুলো গড়ে উঠেছে। মনে রাখবে প্রত্যেকটা দেশ থেকেই 2 থেকে 3টে মনে রাখবে ভালো করে। আর কি রয়েছে? বাংলাদেশ। বাংলাদেশও যথেষ্ট উন্নত, কেননা এখানে কাঁচামালটা অন্য দেশ থেকে খুব একটা আমদানি করতে হচ্ছে না, কারণ এখানেই খুব সহজেই কি বলবো পাটটা পাওয়া যাচ্ছে, তাই বস্ত্র কারখানাগুলো গড়ে উঠেছে। যেমন দেখো নারায়ণগঞ্জ, ঢাকা এসব জায়গায় গড়ে উঠেছে, চট্টগ্রাম। আর হংকং দেখো 1950 সালের পর থেকে রেডিমেড বস্ত্র শিল্পে হংকং ব্যাপক উন্নতি লাভ করেছে। আগে বিশ্বে রপ্তানিতে ছিল প্রথম স্থানে, এই যে 77 সাল পর্যন্ত। তারপরে কিন্তু সেটা নয়, পরবর্তীকালে হয়তো অন্য কোনো দেশ তার স্থান দখল করেছে। এই সব হয়ে গেল। এবার দেখি ভারতবর্ষের কথা কি বলছে। 1996 থেকে 2006 সালের মধ্যে 4.1% রেডিমেড বস্ত্রশিল্পের মানে বস্ত্র উৎপাদনটা বৃদ্ধি পেয়েছে। আর আহমেদাবাদ, মুম্বাই, চেন্নাই, দিল্লি, ব্যাঙ্গালোর, কলকাতা, নামগুলো একদম স্পষ্টভাবে মনে থাকা উচিত। এইসব স্থানে কিন্তু কেন্দ্রীভূত হয়েছে, মানে এটা মনে রাখবে যে এর আশেপাশে অনেক স্থান আছে কিন্তু এখানে মেনলি হয়েছে। দেখো পুরো ম্যাপটা দেখে বোঝা যাচ্ছে যে কর্কটক্রান্তি রেখা বরাবর বেশিরভাগ অঞ্চল জুড়েই এই রেডিমেড বস্ত্র উৎপাদন শিল্পগুলো গড়ে উঠেছে।
এবার দেখো বিশ্বের প্রধান প্রধান রেডিমেড বস্ত্র রপ্তানিকারক এবং আমদানিকারক দেশগুলো কি কি। দেখো, প্রথম স্থান তো অধিকার করেছে চীন, তারপরে হংকং দ্বিতীয়, ইটালি তৃতীয়, বাংলাদেশ হয়তো চতুর্থ। এইভাবে দেখো এরা প্রত্যেকেই বস্ত্র রপ্তানিকারক দেশ, মানে এইসব দেশগুলোতে তাহলে খুব বেশি পরিমাণে এরা রপ্তানি করতে পারে। দেখো ভারত হচ্ছে ষষ্ঠ স্থানে আছে। আর আমদানিকারক দেশ কোনগুলো, তাদেরকে বাইরে থেকে আমদানি করতে হয়। তার মধ্যে প্রথম ইউরোপিয়ান, তারপরে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপরে চীন তৃতীয়, এদেরকেও আমদানি করতে হচ্ছে। এইভাবে 4টে কি 5টা নাম মনে রাখলেই হবে। এবারে দেখি ভারতে কীভাবে গ্রোথ হয়েছে এই ইন্ডিয়ান রেডিমেড গার্মেন্টসের ইন্ডাস্ট্রি। বলছে দেখো, ভারতের রেডিমেড বস্ত্রশিল্প অত্যন্ত আধুনিক একটি শিল্প, কিন্তু তা সত্ত্বেও ভারতের রপ্তানি বাণিজ্যে এই শিল্প খুব একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেনি। কেননা দেখো, ষষ্ঠ স্থান অধিকার করেছে। খেলার পোশাক পোশাক সাধারণ পোশাক, আমোদ প্রমোদের যে সমস্ত পোশাক, তার চাহিদা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। 2012 সালে ভারতে বস্ত্র রপ্তানির জন্য রেডিমেড বস্ত্র প্রথম স্থান অধিকার করেছিল এবং এই শিল্পের উন্নতির জন্য 1999-এ টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড স্কিম, তাহলে ফুল ফর্মটা কি মনে রাখতে হবে, দ্য টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড স্কিম, TUFS, এটা চালু হয়েছে। দেশের প্রায় 3,50,00,000 মানুষ এই শিল্পের সাথে নিযুক্ত রয়েছে। ভারতের আধুনিক বস্ত্র কারখানা প্রথম স্থাপিত হয়েছিল 1818-তে কলকাতার কাছে ঘুষুরিতে। এখান থেকে কিন্তু অনেকগুলো শর্ট কোশ্চেন রয়েছে, সেগুলো নোট ডাউন করে নেবে বা খেয়াল রাখবে, সেগুলো করতে হবে। যেমন এখানে শিল্পের উন্নতির জন্য কি করা হয়েছে সেটা মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে কোথায় প্রথম কারখানাটা স্থাপিত হয়েছে, কলকাতার কাছে ঘুষুরিতে, হাওড়াতে। ঠিক আছে, এবং তারপরে বোম্বাইতে 1859 সালে হলো। এবারে দেখো গোটা ইন্ডিয়া জুড়ে কোথায় কেমন কি সিল্কের জিনিস বা হ্যান্ডলুম বা সব রকম কোথায় কি পাওয়া যাচ্ছে সেই সব নামগুলো রয়েছে। এবার দেখো চলে আসি ভারত থেকে রপ্তানিকৃত রেডিমেড বস্ত্রের যে রূপরেখা রয়েছে। দেখতে পাচ্ছি 1980-র সময় দেখো মাত্র 550 কোটি টাকার জিনিসপত্র বিক্রি করা হতো বাইরে আর কি, আর এখন সেখানে দেখো প্রায় 1 লাখের কাছাকাছি চলে যাচ্ছে। এটা তাও 13-14 সালের ডেটা, মানে আমরা এখন 20 সালে রয়েছি, এখনকার ডেটা হলে হয়তো 1 লাখ ছাড়িয়ে যেতে পারে। এবার দেখি সমস্যা আর সরকারি পদক্ষেপগুলো কী কী, কেননা প্রতিটা শিল্পের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় কিছু সমস্যা থেকে থাকে এবং তার সম্ভাবনাও কিছু থেকে থাকে। সমস্যা দেখি কি বলছে, এখানে উৎকৃষ্ট কাঁচামালের অভাব রয়েছে, প্রযুক্তির উন্নয়নের অভাব রয়েছে, আর দক্ষ শ্রমিকেরও অভাব রয়েছে। আর কি রয়েছে, সরকারি পদক্ষেপ কি কি নেওয়া হয়েছে, এই যে বললাম TUFS চালু করা হয়েছে, 12টি প্রকল্প চালু হয়েছে। আর কি, স্কিম ফর ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্কস, SITP, এটা রয়েছে, এর আন্ডারে 61টা টেক্সটাইল পার্ক রয়েছে। তাহলে এই শর্ট কোশ্চেনগুলো মাথায় ঢোকাতে হবে, মনে রাখতে হবে। এবার চলে আসি জুট ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। এতক্ষণ ভারতের চললে, এবারে চলে আসি বাংলাদেশে। কি বলছে দেখো, বাংলাদেশে 13.9 লক্ষ টন পাটজাত সামগ্রী উৎপাদন করে বিশ্বে এরা দ্বিতীয় স্থান অধিকার করেছে। ঠিক আছে, আর পাটজাত দ্রব্য রপ্তানি করেছে এবং করে তারা সর্বোচ্চ স্থান অধিকার করে রেখে দিয়েছে। ভালোই বোঝা যাচ্ছে এরা ভালোই কিন্তু ইন্ডাস্ট্রিটা বাড়াতে পেরেছে। পাট শিল্প কিন্তু বাংলাদেশের একটা প্রাচীন অন্যতম শিল্প। এতে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 3 কোটির কাছাকাছি মানুষ যুক্ত রয়েছে। এছাড়া পাট ব্যবসা, পাটজাত দ্রব্য পরিবহন করা, আনুষঙ্গিক যে সমস্ত কর্মকাণ্ড আছে তাতে সবাই নিযুক্ত রয়েছে প্রায় 3 লক্ষ দক্ষ শ্রমিক এবং 2 লক্ষ মানুষ। উন্নতির কারণগুলো এখানে আন্দাজ করা যাচ্ছে, তাও একটু ডিটেলসে দেখি। মেনলি এখানে কিন্তু মনে রাখতে হবে মাটিটা খুব ভালো, মানে কাঁচা পাটটা উৎপাদনের জন্য যে মাটির প্রয়োজন, তার জন্য প্রয়োজন হচ্ছে গাঙ্গেয় বদ্বীপের মতো অঞ্চল, মানে মাটিতে থাকবে খুব বেশি পরিমাণে, মানে কাদার পরিমাণ আর জল বেশি থাকতে হবে সেখানে।
উর্বর পলিমাটি, অত্যাধিক বৃষ্টি, পরিমিত উষ্ণতা সমস্ত কিছু কারণে উজ্জ্বল শক্ত তন্তুযুক্ত উন্নত মানের পাট চাষ করা হয়। মনে রাখতে হবে সোনালী তন্তু বলা হচ্ছে। এই অন্যান্য সমস্ত দেশের তুলনায় কিন্তু বাংলাদেশে সবথেকে বেশি পরিমাণে পাটটা ভালো হয়। আর নদী কী কী রয়েছে? নদী বন্দর রয়েছে, মেঘনা আর পদ্মা নদী বন্দর রয়েছে, ঢাকা বিমানবন্দর রয়েছে। আর যেহেতু এটা পরিবেশ বান্ধব সম্পদ, মানে সহজেই বায়োডিগ্রেডেবল হয়, তাই এই দ্রব্যের ব্যবহারটা খুব বেশি। ঠিক আছে, মেন পয়েন্টগুলো জানলেই যথেষ্ট। এবার দেখো চলে আসি বন্টনের ক্ষেত্রে। এখানে দেখো কোথায় কোথায় হয়েছে। এখানে বলছে 2011 সালে দেশটিতে প্রায় 205টি পাটকল রয়েছে এবং তার মধ্যে গড়ে উঠেছে মূলত 3টি অঞ্চলকে কেন্দ্র করে। সেটা হলো ঢাকা, এই যে এখানে, তারপরে দেখো খুলনা, আর কোথায় রয়েছে? চট্টগ্রাম। এই যে খুলনা হচ্ছে এই জায়গাটা, আর চট্টগ্রাম হচ্ছে এই জায়গাটা। এই তিনটে হচ্ছে মেন মানে অঞ্চল, রিজিয়নের কথা বলছি। এবং ঢাকা বাংলাদেশ, ঢাকা তো জানি এটার ক্যাপিটাল। ঢাকার কিছু কিছু শিল্পকেন্দ্র রয়েছে এবং কিছু কিছু উৎপাদন সংস্থা রয়েছে। প্রত্যেকটার থেকে দুটো দুটো করে মনে রাখতে হবে, মনে রাখতেই হবে, নালে হবে না। আর খুলনা থেকেও দুটো করে শিল্পকেন্দ্র এবং তাদের দুটো করে উৎপাদন সংস্থা, চট্টগ্রাম থেকেও তাই। এইভাবে মনে রাখলেই হবে। ঠিক আছে, এবার দেখো পাটজাত দ্রব্যের রপ্তানি। এটা কিন্তু পাট গাছের ছবি। পাট গাছ এরকম দেখতে হয়। এবার দেখি বিশ্বের মানে অন্যতম পাট এবং পাটজাত দ্রব্যের রপ্তানিকারক দেশ হলো বাংলাদেশ। বিশ্বের প্রায় 80% তন্তু মানে পাট তন্তু এবং দ্রব্য বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, তার মানে প্রচুর পরিমাণে হচ্ছে। আর পাটজাত থেকে যে সমস্ত দ্রব্যগুলো তৈরি হয় সেগুলো তো জানি, বিভিন্ন ধরনের চটের ব্যাগ, থলে, বস্তা, দড়ি, টেবিল ম্যাট, কার্পেট, ত্রিপল, এখন নানা রকম শোপিসও তৈরি করা হচ্ছে, হ্যান্ডমেড নানা রকম ব্যাগ তৈরি করা হচ্ছে চট থেকে। এই সব কিছুই বিক্রি করা হয়। দেখো চীন, কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, জাপান এসব জায়গাতে যাচ্ছে বাংলাদেশের পাটজাত দ্রব্যগুলো। এবার হচ্ছে কিছু কিছু সমস্যা, এরাও সমস্যার সম্মুখীন হয়ে থাকে। সেগুলো কি দেখি। পাটের মান নিম্নগামী। পাটের যে বীজ আমদানি করে সেগুলো কিন্তু নিম্নমানের হয়ে থাকে, তাই মাঝে মাঝে তন্তুর উজ্জ্বলতা এবং কাঠিন্য কম হয়। রাজনৈতিক অস্থিরতা রয়েছে অবশ্যই। আর কি রয়েছে? রপ্তানি হ্রাস, সিনথেটিক তন্তুর সাথে প্রতিযোগিতা, সরকারি অসহযোগিতা এবং উপযুক্ত জ্ঞান এবং মূলধনের অভাব। এগুলো ডিটেলস রয়েছে, তবে এত ডিটেলস দরকার নেই। তবে মেন হেডিংগুলো অবশ্যই দরকার, এগুলো না হলে চলবে না। বেশি ডিটেলসে যাচ্ছি না। এবার দেখো পাটজাত শিল্পের সম্ভাবনাগুলো কি আছে বাংলাদেশে। অবশ্যই এটা একটা পরিবেশ বান্ধব শিল্পদ্রব্য, সহজেই পরিবেশের সাথে মিশে যেতে পারে, মাটিতে যদি পচেও যায় তাহলে মাটির সাথে মিশে যেতে পারে, তাই ভালোভাবেই ইউজফুল। এটা কোনো রকম দূষণযুক্ত দ্রব্য নয়। আর বিচিত্র পণ্য সম্ভার, অবশ্যই নানা রকম ঘরের সাজসজ্জার জন্য, ফ্যাশনের জন্য, শৌখিন হিসাবে নানা রকমভাবে পাটকে আমরা ব্যবহার করতে পারি। আবার মাটির ক্ষয়রোধ, নদী বাঁধ, নদী পার, এইগুলো কিন্তু এখন খুব বেশি করে ইউজ হচ্ছে। সেটাও মনে রাখতে হবে। এছাড়া কি বলছে, বিশ্বব্যাপী এর চাহিদা রয়েছে, তুলনামূলকভাবে উৎপাদন ব্যয়টা কম থাকছে, পাটের মান এবং উৎপাদনটা আগের থেকে বাড়ানো হয়েছে যেহেতু নতুন নতুন পাটের বীজ প্রচলিত হয়েছে। এই সবগুলো মনে রাখবে, হেডিংগুলো অবশ্যই লিখতে হবে, তাহলে ভেতরের জিনিসগুলো মনে থাকবে। এবার দেখি ভারতের পাট শিল্প। এতক্ষণ চললো বাংলাদেশের পাট শিল্প, তার আগে ছিল ভারতের রেডিমেড বস্ত্র শিল্প, তাই তো। এবার দেখি পাট শিল্পে ভারত কোন স্থান? প্রথম স্থান অধিকার করেছে বিশ্বে শিল্পর ক্ষেত্রে। ঠিক আছে, আমদানি রপ্তানির কথাও বলছে না বা উৎপাদনের কথাও বলছে না, এটা কিন্তু পাট শিল্পটা বেশি এখানে। ঠিক আছে, আমার শিল্প কারখানাটা বেশি হবে অবশ্যই। আর এখানে দেখো শিল্পের প্রধান কাঁচামালই হচ্ছে পাট। পাটের থেকে যে দড়ি, কার্পেট, ত্রিপল, ব্যাগ, কাগজ এসব তৈরি হয়। সব রকম তন্তুর মধ্যেই পাটের মূল্য সব থেকে কম, তাই এই দ্রব্যগুলোর ব্যাপকভাবে ব্যবহার করা হয়, এর গুরুত্ব বেশি। চলে আসি ঐতিহাসিক বিকাশে। প্রথমে তো হয়েছিল ভারতের প্রথম পাটকল কলকাতার কাছে রিষড়াতে, আগেই বললাম। কারা তৈরি করেছিলেন দেখো, জর্জ অকল্যান্ড এবং বিশ্বম্ভর সেন, এই দুজন মিলে তৈরি করেছিলেন।
এবং তারপরে আস্তে আস্তে এর উন্নতি হয়। 1859 সালের পর থেকে উন্নতি শুরু হয় এবং দেশভাগের পর আবার কিছুটা অংশ বাংলাদেশে চলে যাচ্ছে বলে আমাদের এই পাট শিল্প মানে ভারতবর্ষের পাট শিল্প কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছিল। পশ্চিমবঙ্গ, আসাম তারা বেশি পরিমাণে আর কি পাট শিল্পের ক্ষেত্রে এই ভোগান্তিটা ভোগ করেছিল। এবার চলে যায় পরেরটাতে, কি বলছে দেখি। ছবিটা রয়েছে দেখো, এখানে বোঝা যাচ্ছে সব থেকে বেশি আমাদের পশ্চিমবঙ্গে, মানে যেহেতু এখানে তো দেশ বাংলাদেশ সেটা দেখানো যাবে না, তাই আমাদের ভারতবর্ষের হিসেবে সব থেকে বেশি পশ্চিমবঙ্গে। তারপর লাল লাল দুটো অংশ রয়েছে, তার থেকে একটু কম উৎপাদন। তারপর এই দুটো আরও একটু কম উৎপাদন। এটা হচ্ছে দেখাচ্ছে সব থেকে লার্জেস্ট প্রডিউসার অফ জুট ইন ইন্ডিয়া, মানে সব থেকে বেশি কোথায় কোথায় পাটটা উৎপাদিত হচ্ছে সেটার একটা ম্যাপ রয়েছে, এটা দেখো। এবার চলে আসি পরে ভারতের পাটকলের অবস্থান। মোট 83টি পাটকল রয়েছে। স্বাধীনতার ঠিক পরে ভারতবর্ষে পাটকলের সংখ্যা ছিল 106টি। এখন 83টি পাটকল চালু রয়েছে। তার মানে দিন দিন পাটকলের অনেক কল বন্ধ হচ্ছে, মানে জুট মিলস অনেক বন্ধ হচ্ছে। ঠিক আছে, এবার দেখেই পশ্চিমবঙ্গের যে পাটকল সেইগুলো কোথায় কি আছে না আছে। এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা দীর্ঘদিনের মানে চেনা ছবি। এই ছবিটা এবারে আঁকতে হবে, না আঁকলে চলবে না। ছবিটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এই হুগলি নদী, ভাগীরথী হুগলি নদীর দু তীরে রেল লাইন রয়েছে। এই লাইনটা, এদিকের লাইনটা হচ্ছে হাওড়া লাইন, হাওড়া ব্যান্ডেল লাইন। আর এদিকেরটা হচ্ছে ফ্রম শিয়ালদা দমদম টু খড়গপুরের দিকে যাওয়ার লাইন, খড়গপুর বলছি সরি, কৃষ্ণনগর যাওয়ার লাইন। ঠিক আছে, এই হুগলি নদীর দু তীরেই সমস্তগুলো গড়ে উঠেছে, মানে পাট শিল্পগুলো গড়ে উঠেছে। এবার দেখি এখানে এত কেন পাট শিল্প মানে একদেশী ভবন কেন এত বেশি ঘন ঘনভাবে সন্নিবিষ্ট। তার কারণ হচ্ছে, এটা একটা প্রশ্ন যে কেন এত বেশি একদেশী ভবন রয়েছে, মানে এখানে এতগুলো কেন। কেননা কাঁচা পাট পাওয়ার সুবিধা রয়েছে। ঐতিহাসিক কিছু কারণ রয়েছে। প্রথম পাশ্চাত্য সভ্যতার অনুপ্রবেশ ঘটে এখানেই, ইংরেজদের মাধ্যমে পাটকল স্থাপিত হয়েছিল তাই। রানীগঞ্জের কয়লা পাওয়ার সুবিধা রয়েছে। আর কলকাতা বিমানবন্দর রয়েছে, হুগলি নদী রয়েছে, তাই এই সব কিছু মিলিয়ে এর চাহিদাটা এখানে বেড়ে যাচ্ছে, পাটকলের চাহিদাটা। আর দেখো রাজ্যের মানে ভারতের অন্যান্য কোথায় কোথায় পাটকল রয়েছে। অন্ধ্রপ্রদেশে রয়েছে 7টি, উত্তরপ্রদেশে 3টি, ত্রিপুরায় রয়েছে, আসামে রয়েছে, বিহারে 3টি, উড়িষ্যায় রয়েছে, ছত্তিশগড় রয়েছে 1টি। এই নামগুলো মনে রাখতে হবে। আচ্ছা, প্রেস ইনফরমেশন ব্যুরো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাহলে ছত্তিশগড়ের রায়গড়ে যে একটি রয়েছে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, হয়ে গেল। এবার চলে আসি উৎপাদন এবং রপ্তানি কীরকম হচ্ছে আমাদের দেশের। 2013 সালের ভারতের 19.44 লক্ষ মেট্রিক টন পাটজাত দ্রব্য উৎপাদিত হয়। ঠিক আছে, আর 2013 সালে রপ্তানি করেছে, এবং রপ্তানি করে যে আয় হয়েছে তার টাকাটা হলো এত, প্রায় 16,000 বলছে, প্রায় 1600 কোটি টাকা। ঠিক আছে, এই দেশে রপ্তানি করা হয়। দেখো কোথায় কোথায় রপ্তানি করা হচ্ছে, আমেরিকাতে, রাশিয়াতে, আর্জেন্টিনাতে, ব্রাজিলে, এইসব জায়গাতে। পাট শিল্পের দিকে সমস্যা কী কী আমাদের ভারতবর্ষে। বাজারে এখন বিকল্প তন্তু আগমন হয়েছে, প্লাস্টিক, পলিথিন, পলিপ্যাক সব কিছু এসে গেছে। আর ইন্টারন্যাশনাল মার্কেটেও তীব্র প্রতিযোগিতা। অবশ্যই যে দেশ এগিয়ে যাবে সেই দেশ এগিয়ে যাবে, আর যারা পিছিয়ে যাবে তারা পিছিয়ে যাবে। আর পুরনো যন্ত্রপাতি তো অবশ্যই এখনও অবধি সেইভাবে টেকনোলজিক্যালি ডেভেলপ করেনি বলেই এত সুন্দর একটা বায়োডিগ্রেডেবল যে জুট, সেটা কিন্তু সর্বতভাবে ইউজ হচ্ছে না। অনেক জায়গা জুট মিলস বন্ধ হয়ে যাচ্ছে। আর রপ্তানি শুল্কের অবশ্যই উচ্চ হার রয়েছে, নালে কেন এত রপ্তানিটা কমে যাচ্ছে। সমস্যার সমাধানে কিছু গৃহীত ব্যবস্থাও রয়েছে। দেখো, পাট উন্নয়ন পরিষদ গঠিত হয়েছে। পাটকলগুলি আধুনিকীকরণের জন্য অনেক ঋণদান করা হয়েছে। অনেক কথাই বলা হয়, অনেক কিছু হয় না, অনেক কিছু বইতে লেখা হয়, সেগুলো বাস্তবে দেখা যায় না। রপ্তানির শুল্ক কমানো হয়েছে, রপ্তানির প্রসার কমিটি গঠন করা হয়েছে, এইসব ব্যাপার। কিন্তু আমাদের মানুষের মধ্যে যদি পাটজাত দ্রব্যের ব্যবহার কমিয়ে দিই, তাহলে আর পাটের ব্যবহার মানে পাট শিল্পটা রেখেই কি হবে আর কি, হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে এখানে এন্ড হচ্ছে। দেখো কি করে তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে সুতো। এখানে এন্ডিং করলাম, বোঝা গেল।